রচনা তার শাশুড়ি মা প্রিয়তমা দেবী এবং স্বামী কমলের সঙ্গে বাস করে। আর রচনার এক ননদও আছে, তার নাম হলো প্রিয়াঙ্কা। রচনা ভীষণ পরিমাণে ফ্যাশন করতে পছন্দ করে, তাই যতই তার বিয়ে হয়ে যাক না কেন সে সবসময় ছোট ছোট জামা কাপড় পরে। এমনকি শাড়ি পরলেও সে এমন ভাবে শাড়ি পরে যাতে মনে হয় সে কোনো ওয়েস্টার্ন ড্রেস পরেছে। আর এরকম জামা কাপড় দেখে তার শাশুড়ি মা এবং স্বামী খুবই রেগে যায়। একদিন রচনা একটা জিন্স এবং টপ পরে দোকানে যাচ্ছে, এমন সময়, তুমি এরকম জিন্স টপ পরে কোথায় যাচ্ছ বৌমা? তোমার জন্য তো দেখছি পাড়ে আমাদের বদনাম হবে। বাড়ির বউ এরকম ধরনের জামা কাপড় পরে সবসময় ফ্যাশন করে ঘুরে বেড়াই না। কেন মা, আমি ফ্যাশন করলে কিসের দোষ? আমি এই জামা কাপড় পরে মার্কেটে যাব, আপনি আমাকে আটকাবেন না। আমি তোমাকে এরকম জামা পরে মার্কেটে যেতে দেব না। যখন আমরা এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম তখন কি সুন্দর শাড়ি চুড়িদার এসব কিছু পরতাম, কিন্তু তুমি তো দেখছি শাড়ি পরতেই জানো না। যাও গিয়ে শাড়ি কিংবা চুড়িদার পরে এসো, তারপর মার্কেটে যাবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে নতুন বৌমা ভীষণই রেগে যায়, আর সে কিছুতেই নিজের জামা পরিবর্তন করতে চায় না, কারণ এটাই তার ফ্যাশন স্টেটমেন্ট। এমন সময় সে তার ননদের দিকে চোখ ঘুরিয়ে দেখে যে তার ননদ একটা হট প্যান্ট এবং টপ পরে বসে আছে। আর এই দেখে রচনা আরো সাহস পেয়ে যায়। হ্যাঁ, আমি বাড়ির বউ বলে আমাকে আপনি ফ্যাশন করতে দেবেন না, কিন্তু আপনার মেয়ে ফ্যাশন করলে কোনো রকম কোনো দোষ নেই, তাই তো? ঠিক আছে, আমি বরঞ্চ জিন্স আর টপ ছেড়ে আপনার মেয়ের মতো হট প্যান্ট পরে আসছি, তাহলে আপনি হয়তো খুশি হবেন। এই কথা বলে রচনা ঘরে চলে যায়। আর এর ফলে প্রিয়তমা দেবী তার মেয়ের উপর রেগে যায়, কারণ সে প্রিয়াঙ্কাকেও সবসময় এরকম ধরনের ফ্যাশনেবল জামা কাপড় পরতে বারণ করে, কিন্তু প্রিয়াঙ্কা মায়ের কথা শোনে না। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ির বৌমা রচনা হট প্যান্ট এবং ক্রপ টপ পরে মার্কেটে চলে যায়। এভাবেই সেদিনের পর থেকে রচনা কারোর কোনো কথা শোনে না। দিনের পর দিন তার ফ্যাশন আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। একদিন, ও মাই গড মা, আপনি কেমন বিড়ালের গুয়ের মতো একটা শাড়ি পরেছেন। আপনাকে মোটে এই শাড়ির রংটাতে মানাচ্ছে না। আপনার দেখছি ফ্যাশন সেন্স বলে কোনো জিনিসই নেই। এরকম শাড়ি কেউ পরে নাকি? আমাকে অত ফ্যাশন শেখাতে হবে না, এটা আমার বিয়ের শাড়ি। আর এই শাড়ি পরা দেখেই তোমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করেছিল, তাই আমার শাড়ির রং সম্বন্ধে তুমি কোনো খারাপ কথা বলবে না। যেমন আপনি তেমন আপনার বর, কারোর কোনো ফ্যাশন স্টেটমেন্ট বলে জিনিস নেই। আমি আপনাকে একটা নতুন শাড়ি দিচ্ছি, রিসেন্ট আমি অনলাইন থেকে পারচেজ করেছি। দেখবেন কি সুন্দর আর কত ফ্যাশনেবল, আপনাকে পরলে কিন্তু অসাধারণ লাগবে। এই বলে রচনা তার শাশুড়ি মাকে নিয়ে ঘরে চলে যায় আর একটা রুমালের মতো শাড়ি বের করে নিয়ে আসে। আর সেই শাড়ি রচনা তার শাশুড়ি মাকে পরতে বলে, কিন্তু এমন রুমালের মতো শাড়ি পরলে শাশুড়ি মায়ের গায়ের কোনো অংশই ঢাকা পড়বে না। এর ফলে প্রিয়তমা দেবী তার বৌমার উপর রেগে গিয়ে বলে, তোমার তো দেখছি কোনো লজ্জা বলে জিনিস নেই, তুমি এই রুমালের মতো শাড়ি আমাকে পরতে বলছো? আর তুমি নিজেই বা এরকম অসভ্যের মতো শাড়ি কিনেছো কেন? আমি তোমাকে কতবার বলেছি ফ্যাশনের নামে উল্টোপাল্টা জিনিসপত্র পরবে না। কি বলছেন মা, আপনার কোনো আইডিয়া আছে? এটা স্পেশাল ডুব্বসাচি কালেকশন, আর ডুব্বসাচির ওয়েবসাইট থেকে আমি এটা কিনেছি, 20,000 টাকা দাম, আর আপনি এটাকে রুমাল বলে অপমান করলেন। সত্যি আপনার এই শাড়ি পরার কোনো যোগ্যতা নেই দেখছি। সেই শাড়ির দাম 20,000 টাকা শুনি প্রিয়তমা দেবী অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়, কারণ ওরকম একটা রুমালের মতো শাড়ি, তাও আবার কালো রঙের, সেটা নাকি 20,000 টাকা দাম। এমন কথা শুনে শাশুড়ি মা নিজের কানে বিশ্বাস করতে পারে না। এর ফলে প্রিয়তমা দেবী কোনো মতেই তার বৌমার সঙ্গে আর কথা বাড়াতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন শ্বশুরবাড়ির সবাই বৌমাকে চা নিয়ে আসতে বললে রচনা ফ্যাশন শোতে হাঁটার মতো হাঁটতে হাঁটতে চা নিয়ে চলে আসে। এ আবার কেমন হাঁটা গো বৌদি? তুমি এরকম কার্টুনের মতো হাঁটতে হাঁটতে চা নিয়ে আসছো কেন? তোমাকে মোটেই ভালো লাগছে না। আর দেখি তুমি আমার জন ব্র্যান্ডের হাই হিলটা পায়ে পড়েছো। তুমি একবার আমাকে জিজ্ঞাসা করলে না কেন? আমার ফ্যাশন শোয়ে হাঁটা নিয়ে কোনো রকম কোনো কথা বলবে না, আর তোমাকে জিজ্ঞাসা করার আমি প্রয়োজন মনে করিনি। তোমার ঘরের বাইরেই জন ব্র্যান্ডেড হাই হিলটা পড়েছিল, আর এটা দেখা মাত্রই আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি তুলে নিয়েছি। এবার থেকে এই হাই হিলটা আমি পরবো, কারণ এই সুন্দর হিল তোমার ভূতের মতো পায়ে মানায় না, আমার পায়ে মানাচ্ছে। ও, আমার ভূতের মতো পা? আচ্ছা, তোমার পা বুঝি খুব সুন্দর? আমার হিল জুতা এখনই খুলে দাও। আমি তোমাকে আমার জুতা পরতে দেব না, কারণ তুমি তোমার সুন্দর সুন্দর শাড়ি আমাকে পরতে দাও না। এই তুমি এত হিংসুটে কেন গো? আর তোমার এরকম আলুর মতো ফিগারে আমার সুন্দর সুন্দর শাড়ি পরলে তোমাকে মানাবে না। আমার ঢেঁড়সের মতো ফিগারে আমার শাড়ি মানায়। তুমি আগে আমার মতো ফিগার বানাও, স্টাইল করতে শেখো, ফ্যাশন শেখো, তারপর আমার শাড়ি পরবে, কেমন?
এভাবেই রচনা আবার ফ্যাশন শো এর মতো হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে যায়। আর বৌমার এরকম ফ্যাশন দেখে বাড়ির সকলে অতিষ্ঠ হয়ে ওঠে, কিন্তু তবুও বৌমার মাথা থেকে ফ্যাশনের ভূত নামে না। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। একদিন, আজ আমার দুঃসম্পর্কের মাসি আমাদের বাড়িতে ঘুরতে আসবে, তাই তুমি দয়া করে তোমার ফ্যাশনের জামা কাপড় আজকে বাতিল রাখো আর সাধারণ শাড়ি জামা কাপড় পরে থাকবে, কেমন? কারণ আমার মাসি এরকম ফ্যাশন পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে, ওকে। যাক, আজকে কোন দিকে সূর্য উঠলো, আমার ফ্যাশনেবল বৌমা এক কথাই আমার কথা শুনতে রাজি হয়ে গেছে। যাই হোক, আমার মান সম্মান বেঁচে গেল তাহলে। এই বলে প্রিয়তমা দেবী সেখান থেকে নিজের মেয়ের ঘরে চলে যায়, আর সে তার মেয়েকেও একই কথা বলে। প্রিয়াঙ্কাও তার মায়ের কথা শুনে রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা প্রিয়তমা দেবীর মাসি মালতী দেবী এলে প্রিয়াঙ্কা একটা খুব সুন্দর চুড়িদার পরে তার সামনে আসে, আর মালতী দেবীর প্রিয়াঙ্কাকে দেখে খুবই ভালো লাগে। কিন্তু এমন সময় রচনা মাথায় ঘোমটা দিয়ে আর একটা ফ্যাশনেবল ছোট জামা পরে তার সামনে হাজির হয়। আর রচনাকে এরকম মাথায় ঘোমটা দিয়ে তার সঙ্গে ফ্যাশনেবল ড্রেস পরতে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এ বাবা, নতুন বৌমা এরকম জামা পরেছে কেন? কি রে প্রিয়তমা, তোর ছেলে কি তোর বৌমাকে শাড়ি কিনে দেয় না? এরকম ছেঁড়া করা জামা কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? এক্সকিউজ মি মাসি, এটা ছেঁড়া শাড়ি নয়। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হলো মডার্ন ফ্যাশন, মাথায় ঘোমটাওয়ালা মডার্ন ড্রেস। যেমন আমার শাশুড়ি মায়ের ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ঠিক তেমন আপনারও ফ্যাশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই। চুপ করো বৌমা, তোমাকে বারবার করে বলেছিলাম যে আজকে তুমি এরকম ধরনের পোশাক পরবে না, কিন্তু তবুও তুমি আমার কথা শুনলে না। তোমাকে আজকেও আমার মাসির সামনে ফ্যাশন করতে হবে। আর আমি তোমাকে যখন সকালবেলা বলতে গেলাম তখন তুমি আমার কথায় রাজি হয়ে গেলে কেন? হ্যাঁ, আমি তো আপনার কথা শুনেছি, কারণ দেখুন আমি এই সুন্দর ড্রেসটার সঙ্গে একেবারে সংস্কারী বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছি। তাহলে আপনি কিভাবে বলতে পারছেন আমি আপনার কথা শুনিনি? তাছাড়া এটাই কিন্তু আমার কাছে ফ্যাশন। আমি খুব স্টাইল করে আজকে ড্রেসটা চুজ করেছি। বৌদির বেলায় বৌদি যা ইচ্ছা হয় তাই পড়তে পারবে, কিন্তু তুমি আমাকে চুড়িদার কেন পড়তে বললে মা? তাহলে আমিও জিন্স টপ পড়তে পারতাম। এটা কিন্তু ঠিক নয়। আমি ফ্যাশন করলে দোষ, আর বাড়ির বউ ফ্যাশন করলে দোষ নেই। আমিও গেলাম জিন্স পরতে। এই বলে প্রিয়াঙ্কাও চুড়িদার ছেড়ে সকলের সামনে জিন্স এবং ছেঁড়া টপ পরে চলে আসে। আর এরকম দৃশ্য দেখে মালতী দেবী নিজের চোখে হাত চাপা দেয় এবং সেখান থেকে পালিয়ে বাঁচে, কারণ সে ওরকম ফ্যাশন কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে প্রিয়তমা দেবী তার বৌমা এবং মেয়েকে ভীষণ পরিমাণে বকাবকি করে, কিন্তু তাদের কিছু যায় আসে না। তাদের কাছে জীবনে প্রথম অনুপ্রেরণা হলো তাদের ফ্যাশন, আর তারা কিছুতেই নিজেদের ফ্যাশন ছাড়তে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন রচনা তার বান্ধবীদের সঙ্গে শপিং মলে দেখা করতে যায়। তখন রচনার বান্ধবীরা খুব সুন্দর সুন্দর শাড়ি পরে আসে, কিন্তু রচনার শাড়ি পরার স্টাইল একটু অন্য ধরনের হওয়ায় রচনার বান্ধবীরা রচনাকে নিয়ে মজা করতে শুরু করে। তোদের তো দেখছি কোনো আইডিয়াই নেই, তা না হলে তোরা আমার শাড়ি নিয়ে কখনো ইয়ার্কি করতিস না। অবশ্য তোরা কি করে বুঝবি গরিব পরিবারের বউ তোদের স্বামীরা তোদেরকে বেশি দামি জামা কাপড় কিনে দিতে পারে না, তাই আমার দামি ফ্যাশনেবল শাড়ির মর্ম তোরা বুঝতে পারবি না। বাদ দে, তোর দামি ফ্যাশনেবল শাড়ির মর্ম বোঝার কোনো দরকার নেই। তোকে বড্ড খারাপ দেখতে লাগছে, আর তোর এরকম ফ্যাশনেবল জামা কাপড় পরার জন্য তোর সঙ্গে বসতেও আমাদের লজ্জা করছে। দেখ, সবাই তোর দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তুই প্লিজ পরের দিন এরকম জামা কাপড় পরে আসিস না। আমার স্টাইল, আমার জামা কাপড়, আমার যা ইচ্ছা হয় আমি তাই পরবো, আর যে তাকাচ্ছে তাকিয়ে থাকুক, আমার তাতে কিছু যায় আসে না। বরঞ্চ আমার তোদের সঙ্গে বসতে লজ্জা করছে, কারণ তোরা খুব সাধারণ জামা কাপড় পরেছিস, আর আমি এত টাকা খরচ করে শাড়ি জামা কাপড় কিনি। সুতরাং সবাই যদি আমার দিকে তাকিয়ে থাকে তাতে আমার ভালোই লাগে। ঠিক আছে বাবা, তোর ফ্যাশন দেখে আমরা আর হাসবো না। তুই এবার চুপ কর, তুই ঝগড়া করিস না। চল আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে যাই, তা না হলে কিন্তু শাশুড়ি মা আবার রাগ করতে পারে। তোরা খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে ফিরে যাবি? সবে মাত্র রাত 9টা বাজে। তোরা তাহলে চলে যাস, আমি এখন পার্লারে যাব নেল এক্সটেনশন করাতে, তারপর পেডিকিওর করাবো, ফেসিয়াল করাবো, অনেক কাজ আছে রে। রচনার এমন কথা শুনে তার বান্ধবীরা চুপ করে যায়। এভাবেই তাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার মতো বাড়িতে ফিরে গেলেও রচনা পার্লারে নিজের রূপচর্চা করতে চলে যায়। আর তার রূপচর্চা করা হয়ে গেলে সে বাড়িতে ফিরে যায়। আর বাড়িতে ফিরে রচনা তার ডায়েট করা খাবার দাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন কমল তাড়াতাড়ি করে অফিস থেকে ফিরে আসে।
রচনা, কালকে আমার একটা অফিস পার্টি আছে আর তোমাকে আমাকে একসাথে ইনভাইট করা হয়েছে, তাই তুমি সন্ধ্যাবেলা তৈরি হয়ে থেকো, দুজনে মিলে একসাথে পার্টিতে মজা করতে যাবো। আর একটু ঢঙের জামা কাপড় পরো, ঠিক আছে? উল্টো পাল্টা যা ইচ্ছে তাই কিন্তু পরে নিও না। আর হ্যাঁ, আমি কিন্তু পার্টিতে আগে চলে যাবো, তুমি তোমার মতো গাড়ি বুক করে পরে আসবে, কেননা পার্টিতে খাওয়া দাওয়ার দায়িত্ব আমার উপর পড়েছে। এরকম পার্টিতে ইনভিটেশনের কথা শুনে রচনা খুবই খুশি হয়, কারণ সে এতদিন ধরে একটা এরকমই পার্টির অপেক্ষা করছিল, যেখানে রচনা তার ফ্যাশন সবাইকে দেখাতে পারবে। তাই রচনা কিছুতেই নিজের আনন্দ ধরে রাখতে পারে না। না না, আমি খুব সুন্দর শাড়ি পরবো, তুমি চিন্তা করো না। পার্টি বলে কথা, সেখানে তোমার তো একটা রেপুটেশন আছে, তাই আমি খুব সুন্দর করে ফ্যাশনেবল শাড়ি পরবো, আর আমি ঠিক গাড়ি বুক করে চলে যেতে পারবো। এভাবেই দেখতে দেখতে সেই দিন কাটে। আর পরের দিন কমল তাড়াতাড়ি করে অফিসে চলে যায়। আর সন্ধ্যা হতে না হতেই রচনা সুন্দর করে সাজুগুজু করতে শুরু করে। আর সেদিন রচনা খুবই উগ্র ধরনের একটা ছেঁড়া ফাটা শাড়ি পরে, আর যেটাই রচনার কাছে ভীষণই ফ্যাশনেবল বলে মনে হয়। আর সেই সাথে রচনা খুবই উগ্র দেখতে হেয়ার স্টাইল করে, আর যা দেখে রচনার মাথা একেবারে কাকের বাসা বলে মনে হয়। আর রচনাকে দেখে একেবারে রাস্তার পাগলি বলে মনে হয়। কিন্তু রচনা নিজেকে আয়নায় দেখে ভীষণ পরিমাণে খুশি হতে থাকে। ওয়াও, আজকে আমাকে দেখতে কত সুন্দর লাগছে, আমি আজকে একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো সেজেছি। আমাকে যদি পার্টিতে সবাই দেখে একেবারে অবাক হয়ে যাবে। এই হেয়ারস্টাইলটা একেবারে ইউনিক, আর বিশেষ করে আমার এই শাড়িটার সঙ্গে এই কানের দুলটা দারুণ ম্যাচ করেছে। এই বলে রচনা একেবারে উগ্র সাজগোজ করে পার্টিতে চলে যায়। আর কমল যখন সেই পার্টিতে গিয়ে পৌঁছায়, তখন সে নিজের বউকে দেখেই চিনতে পারে না। আর রচনাকে দেখে সবাই ভীষণ পরিমাণে হাসতে শুরু করে, কারণ রচনাকে দেখতে একেবারে রাস্তার পাগলি বলেই মনে হয়। আর রচনা বুঝতে পারে যে সবাই তাকে দেখে হাসছে, কিন্তু তাতেও রচনার কিছু যায় আসে না। রচনা সোজা কমলের কাছে গিয়ে বলে, আমাকে কেমন লাগছে কমল? আমি এত সুন্দর সেজেছি যে তুমি একেবারে চমকে গেছো। বলো। সুন্দর লাগছে তোমাকে? একেবারে বাদরের থেকেও খারাপ লাগছে। অফিসের পার্টিতে তুমি আমার রেপুটেশন একেবারে ডুবিয়ে দিলে। ওই দেখো, আমার বস তোমাকে দেখে হাসাহাসি করছে, তোমার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। কমলের এমন কথা শুনে রচনার ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর এমন সময় কমলের বস তাদের কাছে আসে, আর তখন সেও রচনার জামা কাপড় এবং ফ্যাশন সেন্স নিয়ে ভীষণ পরিমাণে মজা করতে শুরু করে, যার ফলে রচনা আর কিছুতেই সহ্য করতে পারে না। রচনা সবার সামনে দাঁড়িয়েই কাঁদতে শুরু করে। কমল, তুমি তোমার ওয়াইফকে বরং একটা পাগলা গাড়িতে দিয়ে আসো, তা না হলে একটা পাগলাদের ডাক্তার দেখাও। এইরকম শাড়ি পরে কেউ পার্টিতে আসে? দেখো না, তোমার বউকে দেখে আমার গেস্টরা ভীষণ পরিমাণে অপমানিত বোধ করছে। তুমি এক কাজ করো, তুমি প্লিজ এখনই তোমার বউকে এখান থেকে নিয়ে চলে যাও। এমন কথা শোনার পর কমল আর কিছুতেই সেখানে দাঁড়াতে চায় না। কমল তখনই রচনাকে নিয়ে বাড়িতে চলে আসে। আর এমন ঘটনা যখন রচনার শাশুড়ি মা এবং ননদ জানতে পারে, তখন রচনা আরো বেশি করে লজ্জিত হয়ে পড়ে। এর ফলে রচনা তার ভুলের জন্য নিজের স্বামী এবং পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেয়। পরবর্তীকালে রচনা যখনই ফ্যাশনেবল জামা কাপড় পরতে যায়, তখনই তার সেই দিনের অপমানের কথা মনে পড়ে। আর রচনা নিজের ফ্যাশন ত্যাগ করে সাধারণ জামা কাপড় পরতে শুরু করে। এভাবেই রচনা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। কালকে আমার জন্মদিন, সবার মনে থাকবে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকবে। কালকে তো ভাবনারও জন্মদিন। আমাদের দুই বন্ধুর জন্মদিন আমরা বরাবর একসঙ্গেই মানিয়েছি, এবারও তাই করব। আগে দুজনে মিলে শপিং করতে যাব, তারপর সবাই মিলে আমাদের দুজনের বার্থডে সেলিব্রেট করবে। যতই হোক, এটা আমাদের বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম জন্মদিন। আমার তো ঘুমিয়ে আসবে না আজকে। পরের দিন সকালবেলা শ্বেতা ঘুম থেকে উঠেই স্নান সেরে তার শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, কিন্তু তারা কেউই তাকে জন্মদিনের জন্য উইশ করে না। সে মনে মনে খুবই দুঃখ পায়। সে ভাবনার কাছে গিয়ে তাকে উইশ করে, কিন্তু ভাবনা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় না। শ্বেতা খুবই অবাক হয়। সে বুঝতে পারে না হঠাৎ করে তার প্রিয় বান্ধবী কেন এরকম ব্যবহার করছে। আমি জানি ভাবনা বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলেনি, কিন্তু তাই বলে ও আমার জন্মদিন কিভাবে ভুলে যাবে? সেই স্কুল টাইম থেকে আমরা বন্ধু, আর আমাদের বন্ধু হওয়ার কারণ এটাই ছিল যে আমাদের জন্মদিন একই দিনে। হয়তো ওর কিছু হয়েছে, আগে আমরা ঘুরতে যাই, তারপর দেখা যাবে ভাবনার ভাবনায় আমাকে জন্মদিন উইশ করার কথা আসে কিনা। এই বলে তারা ঘুরতে চলে যায়। দুই বান্ধবী অনেক শপিং করে, অনেক কিছু খায়, তারা অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং আরো কত কি। কিন্তু এত কিছুর মধ্যে ভাবনা শ্বেতাকে একবারও জন্মদিনের শুভেচ্ছা জানায় না। শ্বেতাও আর কিছু মনে করানোর চেষ্টা করে না।
তারা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে দেখে সারা বাড়ি আলোয় সাজানো, আর বাড়ির ভেতরে কেক এবং আরো কত উপহার রাখা। দুই বান্ধবীর চোখ যেন জল করে ওঠে। সবাই ভাবনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানায়, কিন্তু সে তাকে কেউ কিছুই বলে না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করার জন্য। আমি তো ভাবছিলাম শ্বশুর বাড়িতে আমার প্রথম জন্মদিন বোধহয় এই মেয়েটার সঙ্গেই কাটাতে হবে, তাই আমার মন খারাপ ছিল। কিন্তু বাড়িতে এসে এত সুন্দর সারপ্রাইজ পেয়ে খুব মজা লাগছে। আমি তো ভাবতেও পারিনি এত কিছু আমার জন্য প্ল্যান করা হয়েছে। এভাবে কেন বলছিস ভাবনা? এতগুলো বছর তো আমরা একসঙ্গেই জন্মদিন সেলিব্রেট করেছি। আমি ভেবেছিলাম তুইও এটাতে আমার মতোই খুশি হোস, কিন্তু তুই আমাকে এতটা অপছন্দ করিস। আমাকে তো আগে বলতে পারতিস, তাহলে আমি যেতাম না তোর সঙ্গে। ইমোশনাল ব্ল্যাকমেল করিস না তো। তুই ঘুরতে গেছিস, খেয়েছিস, নিজের জন্য শপিং করেছিস, তোর বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, এবার আমারটা আমাকে এনজয় করতে দে। এসব শুনে শ্বেতা তার নিজের হাতে শপিং ব্যাগগুলো ভাবনাকে দিয়ে দেয়। কি হলো, এগুলো আমাকে দিচ্ছিস কেন? তোর জিনিস নিয়ে আমি কি করব? নিজের ঘরে নিয়ে যা। তুই ভুলে গেছিস ভাবনা, কিন্তু আমি ভুলিনি। আমরা আমাদের প্রত্যেক জন্মদিনে দুজনে দুজনের জন্য গিফট কিনি। তুই আমার জন্য কিনিস, আমি তোর জন্য কিনি। এগুলো আমি সব তোর জন্যই কিনেছি, তাই তো তোকে জিজ্ঞাসা করে করে কিনছিলাম। যাই হোক, তুই তোর জন্মদিন সেলিব্রেট কর, আমি ঘরে যাই। দেখেছেন তো মা, ওর মনে কত হিংসা। আমার জন্য আপনারা এত কিছু করেছেন দেখে ওর হিংসা হচ্ছে। যা, চলে যা নিজের ঘরে, আর চিন্তা করিস না, তোর গিফটও তুই ঠিক পেয়ে যাবি। শ্বেতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে চায়। এমন সময় তাদের শ্বশুর মশাই তপন বাবু বলে, কি বললে বৌমা? আজ তোমার জন্মদিন? তোমার শাশুড়ি মা তো আমাকে কিছুই বলেনি। কি হলো সুশীলা, তুমি আমাকে বলনি কেন? যা শ্বেতার জন্মদিন, তাহলে তো আরো একটা কেক আনতাম আমি। ভাবনা যেমন আমার বৌমা, সেটাও তো আমারও বৌমা। এটা তুমি ঠিক করলে না কিন্তু। এই কালো মেয়ের জন্মদিন কে মনে রাখবে বলো তো? ও আমার সামনে আসলেই আমার বিরক্তি লাগে। আর তুমি বলছো ওর জন্মদিন মনে রাখতে? তোমার মাথা ঠিক আছে তো? আর একটা কেকের কি দরকার? ভাবনা বৌমা এই কেকটা কেটে সবাইকে তো দেবেই, ও কি একা খাবে? রোহন অর্থাৎ শ্বেতার স্বামী অনেকক্ষণ ধরে সবকিছু শুনতে থাকে। এইভাবে তার স্ত্রীকে অপমানিত হতে দেখে সে আর চুপ করে থাকতে পারে না। অনেক হয়েছে মা, আর মেয়েটাকে কষ্ট দিও না। দিনের পর দিন ওকে যাতা বলে নিন্দা করেছো কেন? ও কালো বলে? কারণ ধনী গরিবের পার্থক্য তো এখানে আসবেই না। আমরা দুই ভাই ওদের দুই বন্ধুকে ভালোবেসে বিয়ে করেছি, তাই কোনোভাবেই যৌতুক নেইনি। তাহলে তুমি ভাবনাকে নিজের মেয়ের মতো যত্ন করো, আর শ্বেতাকে এত ঘৃণা করো কেন মা? কারণ তোর বউ কালো। তুই নিজেকে দেখ আর ওকে দেখ। তোর মতো এমন একজন রাজপুত্রের মতো ছেলের সঙ্গে এরকম কালো পেতনিকে মানাই কখনো? তোর কিভাবে এই মেয়েকে পছন্দ হলো কে জানে। আর হ্যাঁ, ভাবনার বাপের বাড়ি থেকে যৌতুক দেয়নি ঠিকই, কিন্তু আমাদের বাড়ি তত্ত্বের জিনিসে ভরিয়ে দিয়েছে। তোর বউ কি এনেছে? কিছুই না। তারপরেও আমি ওকে আদর করব? মা, তুমি এমন চেঞ্জ হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। রোহনের কথা শেষ হওয়ার আগেই শ্বেতা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি আমার জন্য মায়ের সঙ্গে এরকম ব্যবহার করো না রোহন। তুমি চলো এখান থেকে। হ্যাঁ শ্বেতা, তুমি ঘরেই চলো। এই বলে রোহন শ্বেতাকে নিয়ে সেখান থেকে চলে যায়। শ্বেতা আর ভাবনা একই কলেজে পড়তো। সেখানে তাদের পরিচয় হয়েছিল রোহন এবং সোহম দুই ভাইয়ের সঙ্গে, আর তারা একে অপরকে পছন্দ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সোহম এবং ভাবনার বিয়েতে তাদের মা সুশীলা দেবীর কোনো আপত্তি না থাকলেও শ্বেতার রং অত্যন্ত কালো হওয়ার দরুন রোহন এবং শ্বেতার বিয়ের জন্য সুশীলা দেবী কিছুতেই রাজি হয়নি। শ্বেতা কালো হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গরিব ছিল। এত কিছুর পরেও রোহনের জেদের কাছে হার মেনে সুশীলা দেবী তাদের বিয়েটা মেনে নেয়। কিন্তু বিয়ের পর থেকেই সুশীলা দেবী দুজনের সঙ্গে দুরকমের ব্যবহার করতে থাকে। বিয়ের পর প্রথম দিন তারা রান্না করতে গেলে ভাবনা এবং শ্বেতা সুশীলা দেবীকে জিজ্ঞাসা করে তারা কি রান্না করবে। তার উত্তরে সুশীলা দেবী বলে, ভাবনা, তুমি পনির বানাও আর পায়েস বানাও। তোমার শ্বশুর মশাই পনির খেতে ভীষণ ভালোবাসে, আর আমি পায়েস খেতে ভালোবাসি। তুমি যা ফর্সা, তাতে তোমার এসব সাদা সাদা জিনিস বানানোই ঠিক হবে। খুব বানাবে কিন্তু। এই বলে সুশীলা দেবী এবং ভাবনা হাসাহাসি করতে থাকে। তখন হঠাৎ করে শ্বেতা বলে, আর আমি কি বানাবো মা? সবজি তরকারি পায়েস সবই তো ভাবনা বানাচ্ছে। তুমি আবার কি বানাবে?
তোমাকে কিচ্ছু বানাতে হবে না। তোমার এই কালো হাতের রান্না আমি খেতে চাই না। তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো। বাপের বাড়ি থেকে অনেক অনেক জিনিস বহন করে নিয়ে এসে হাঁপিয়ে গেছো হয়তো। কিন্তু মা, আপনিই তো বললেন আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউদের প্রথম দিন রান্না করতে হয়, তাহলে আমাকে চলে যেতে বলছেন কেন? এই মেয়ে তো ভীষণ বিরক্তিকর। আচ্ছা ঠিক আছে, তুমি বরং কুলের চাটনি বানাও। ওটা তোমার গায়ের রঙের সঙ্গে খুব ভালো যাবে। কালকেই তোমার শ্বশুরমশাই কুল নিয়ে এসেছে, ওটাই বানিয়ে নাও। এই বলে সুশীলা দেবী সেখান থেকে চলে যায় আর তারা দুই বন্ধু রান্না করতে শুরু করে। তুই মায়ের কথায় কিছু মনে করিস না, বুঝলি? আসলে তোদের বিয়েটা তো ওনার অমতে হয়েছে, তাই উনি একটু রেগে আছেন। তোর উপরে তো রেগে নেই ভাবনা, তুই চিন্তা করিস না। তুই নিজের মতো রান্না করতে থাক, তোকে এসব ভাবতে হবে না। কি রান্না করবো শ্বেতা? তুই তো জানিস আমি কিছুই পারি না। ভাগ্যিস আমাদের এক বাড়িতে বিয়ে হয়েছে, তুই আমাকে এবার রান্না করে শিখিয়ে দিতে পারবি, আর আমাকেও সবার সামনে লজ্জায় পড়তে হবে না। এইভাবে কথা বলতে বলতে দুই বন্ধু নিজেদের কাজ করতে থাকে। ভাবনা সমস্ত সবজি কেটে গুছিয়ে দেয় এবং শ্বেতা একা হাতে সমস্ত কিছু রান্না করে। খাওয়ার সময় তারা সমস্ত খাবার টেবিলে সাজিয়ে দেয় এবং এক এক করে সবাই খেতে আসে। খাবার টেবিলে কুলের আচার রাখা দেখে তপনবাবু চমকে যায়। একটু মুখে নিয়ে খেতেই তার মনে খুশি যেন আর ধরে না। এটা কে বানিয়েছে? মনে হয় ভালো হয়নি, ঠিক হয়েছে। যেমন রূপ তেমন গুণ। এই মেয়ে তো দেখছি কোনো কাজের নয়। ওটা তো শ্বেতা বানিয়েছে। ওরকম কালো কালো রান্না ওর মতো কালো ভূত ছাড়া আর কে বা করবে? কি ভেবে যে এর নাম শ্বেতা রেখেছে কে জানি। কালো মেয়ের নাম শ্বেতা, কানা ছেলের নাম পদ্মলোচন। মা, তুমি এইভাবে সবার সামনে শ্বেতাকে অপমান করো না। আর নামটা ওর মায়ের, ওকে জন্ম দিতে গিয়ে ওর মা মারা যায়, তাই ওর বাবা মায়ের নামে ওর নাম রাখা হয়। তাহলে ভাব তুই কেমন মেয়ে বাড়িতে এনেছিস। যেই মেয়ে জন্ম নেওয়ার পরই মাকে খেয়ে বসে আছে, সে কখনো ভালো গৃহিণী হতে পারে? তোমরা একটু চুপ করবে? শ্বেতা মা, তুমি এদিকে এসো, এই নাও তোমার উপহার। এই বলে তপনবাবু শ্বেতাকে আশীর্বাদ করে কিছুটা টাকা দেয়। সেই কবে এমন কুলের চাটনি খেয়েছিলাম মনেই নেই। আমার মা বানাতে এমন কুলের চাটনি। তোমার হাতে চাটনি খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। এত আদিক্ষেতা না করে বাকি খাবারগুলো খেয়ে দেখো। ওগুলো আমার ভাবনা মা বানিয়েছে। কত কিছু বানিয়েছে মেয়েটা, আমার তো দেখেই অবাক লাগছে। আর এই মহারানী এতক্ষণ ধরে শুধু এই কুলের চাটনি বানিয়েছে। যত সব। এত কিছু শুনেও ভাবনা কিছুই বলে না দেখে শ্বেতা খুবই অবাক হয়। যতই হোক তারা ছোটবেলার বান্ধবী, দুজনে দুজনের হয়ে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এসব ভেবে দুঃখ হয় শ্বেতার। এইভাবেই দিন কাটতে থাকে। যতই দিন যেতে থাকে ততই শ্বেতার প্রতি তার শাশুড়ি মায়ের ব্যবহার খারাপ হতে থাকে। সুশীলা দেবীর দেখা দেখি ভাবনাও শ্বেতার সঙ্গে খারাপ ব্যবহার করে। একদিন সুশীলা দেবী আর ভাবনা তৈরি হয়ে কোথাও যাচ্ছে। এই দেখে শ্বেতা বলে, তোরা কোথায় যাচ্ছিস ভাবনা? আগে বলবি তো। একটু দাঁড়া, আমি এখনই চেঞ্জ করে রেডি হয়ে আসছি। 5 মিনিট লাগবে, একটু দাঁড়িয়ে যা, বুঝলি? অনেকদিন আমি আর তুই কোথাও ঘুরতে যাইনি, আর আজকে তো মাও যাচ্ছে, খুব মজা হবে। তোকে একবারও বলেছি আমরা যে তোকে নিয়ে যাব? কিরকম নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। নিজেই নিজেকে ইনভাইট করে নিচ্ছিস। চুপচাপ নিজের কাজ কর, আমাদের ফিরতে দেরি হবে আর আমরা খেয়েই ফিরবো। কিন্তু তুই তো এই বাড়ির বউ, তুই তো কোনো কাজ করিস না। সব কাজ আমি একা হাতে করি। তুই হয় ঘুমিয়ে থাকিস আর না হয় ঘুরতে চলে যাস। ওর বাবা বড় লোক, ও ঘুরবে না তো কি তুমি ঘুরবে? ঝামেলা না করে চুপচাপ নিজের কাজ করো। এসে যেন দেখি ঘরবাড়ি চকচক করছে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। ভাবনার হঠাৎই পরিবর্তন দেখে শ্বেতা খুবই কষ্ট পায়। সে মুখ বুজে সব অপমান সহ্য করে সব কাজ করতে থাকে। এইভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে তাদের জন্মদিনের দিন এগিয়ে আসে। শ্বেতার জন্য কেউ কোনো আয়োজন করে না, অথচ তার জন্মদিনের দিন সবাই তাকে অপমান করে। তাই রোহন শ্বেতাকে নিয়ে তাদের ঘরে চলে আসে। ঘরে আসতেই শ্বেতার চোখে জল চলে আসে। সে দেখে সেখানে একটা ছোট কেক রাখা, খাট ভর্তি নানান রকমের গিফট এবং ঘরটা সুন্দরভাবে সাজানো। এসব কি রোহন? তুমি এসব কখন করলে? এত গিফট কখন কিনলে তুমি? আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না।
আমি থাকতে তা কেন হবে শুনি? মা ভাবনার জন্য পার্টি প্ল্যান করেছে, সেটা আমি কাল থেকেই জানি। মাকে আমি বলেও দিয়েছিলাম যে আজ তোমার জন্মদিন, কিন্তু মা তোমার কথা পাত্তাই দেয়নি। তাই তুমি আর ভাবনা বেরিয়ে যাওয়ার পর আমাকে একা হাতে এত কিছু করতে হলো। তুমি সংসারের জন্য এত কিছু করো, এত রকম ভাবে আমার বাবা মায়ের খেয়াল রাখো, তোমার কথা ভুলে গেলে চলবে? আমি ভেবেছিলাম সবার মতো তুমিও আমার জন্মদিনটা ভুলে গেছো, আর শ্বশুর বাড়িতে আমার প্রথম জন্মদিন কেঁদে কেঁদেই কেটে যাবে। ঘরের বাইরে এসে তাদের কথা শুনি বাড়ির সকলেই খুব লজ্জা পায়। শ্বেতা কেক কাটতে যাবে এমন সময় তারা সবাই শ্বেতা এবং রোহনের ঘরে চলে আসে। আমি এত খারাপ ব্যবহার করেছি তোর সাথে, তবু তুই আজকে বাইরে বেরিয়ে আমার জন্য এত কিছু কিনলি। তুই পুরানো কিছুই বলিসনি, আর আমি তোকে জন্মদিনে উইশ করতেও ভুলে গেছি। আমাকে ক্ষমা করে দে শ্বেতা। সত্যি বৌমা, টাকার লোভে আমি ভুলেই গিয়েছিলাম তুমি আমাদের আসলে কত খেয়াল রাখো। পছন্দের খাবার বানিয়ে দেওয়া থেকে শুরু করে ঘর গুছিয়ে দেওয়া, মনে করে ওষুধ দেওয়া, তাও আমি তোমাকে জন্মদিনে আশীর্বাদ করিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও বৌমা। এসব শুনে শ্বেতার চোখে জল চলে আসে। সে সবাইকে ক্ষমা করে দেয়। শ্বেতা এবং ভাবনা একসঙ্গে কেক কাটে এবং হাসি খুশি জন্মদিন উদযাপন করে।